এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ। শনিবার এই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে বাদ গেছে 63 লক্ষের বেশি ভোটারের নাম। এখনো বিচারাধীন 60 লক্ষেরও বেশি। তৃণমূলের দাবি তালিকায় কারচুপি করা হচ্ছে। বিজেপির কথায় কাজ করছে কমিশন। এই অভিযোগে ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মেট্রো চ্যানেলে বসবেন ধর্নায়। লজ্জা করে না, শরম होना चाहिए। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। আমরা যখন মিটিং করতে গেছিলাম জ্ঞানেশ কুমারের সাথে, তিনি স্পষ্টত বলেছিল এবং আমাদের কাছে তার প্রুফ রয়েছে যে যদি একবার কারো নাম ড্রাফট লিস্টে উঠে যায় তার নাম আর কোনোভাবে ডিলিট করা যাবে না। তার কারণ তার ম্যাপিং হয়ে গেছে, তার নাগরিকত্ব নেওয়ার প্রশ্ন নেই। এগুলো আমরা সর্বোচ্চ আদালতের কাছেও তুলবো, আমরা আমাদের মতো আইনতেও লড়বো, আর আমরা এই নিয়ে মাঠেও নামবো। মুর্শিদাবাদের 5টা বিধানসভা বলি। রঘুনাথগঞ্জ বিজেপি ভোট পেয়েছিল 27,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,15,000। ভগবান গোলা বাই ইলেকশন হয়েছিল, তৃণমূল জিতেছিল, বিজেপি ভোট পেয়েছিল 18,490। বদলানিতে 1,10,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। শামশেরগঞ্জ 1,08,400 লোক আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। সুতি 1,04,980 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। লালগোলা 1 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। মালদার ক্ষেত্রে 2021 সালে সুজাপুরে বিজেপি ভোট পেয়েছিল 18,000, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন একটা বিধানসভা থেকে 1,34,000, মানে 90% অফ দ্য বিধানসভা। আপনি বলে দিন না এই বিধানসভার মানুষ ভোট দেবে না, আপনি ঠিক করুন। রতুয়া বিজেপি ভোট পেয়েছিল 57,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,04,000। মালতীপুর বিজেপি ভোট পেয়েছিল 36,156, আন্ডার অ্যাডজুডিকেশন 94,737। যে একটা বিধানসভার 5%, 7%, 10% লোক নয়, 90% লোক আন্ডার অ্যাডজুডিকেশন। আর এটা একমাত্র বাংলায় হচ্ছে। মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এসসিদের নাম বাদ দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে, এসটিদের নাম বাদ দেওয়া হচ্ছে বেছে বেছে, যারা বিজেপিকে ভোট দেয় না। 19শে জানুয়ারির যে নোটিফিকেশনটা, এটার সাথে যদি আপনারা প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7 এর সংখ্যা 5,48,000। ফর্ম 6 দেখানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল? 5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানেই তো 9 লক্ষ ভোটের হেরফের হয়েছে। নির্বাচন কমিশন তো বললো না কজন রোহিঙ্গা ধরা পড়েছে, কজন বাংলাদেশি ধরা পড়েছে। আজকে তো এদের উচিত প্রকাশ্যে নিঃশর্তে সামনে জনসমক্ষে এসে কান ধরে উঠবস করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। 26-এ আপনাদের আসন সংখ্যা 50-এর নিচে যাবে। নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে নাম বাদ গিয়েছে 47,000-এর বেশি ভোটারের। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে বাদ পড়েছে প্রায় 11,000। আর এ নিয়েই তৃণমূল বিজেপির জোর চর্চা। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা। খসড়া এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে নাম বাদ পড়েছে 63,66,952। কোন বিধানসভা কেন্দ্রে কতজনের নাম বাদ শনিবার এই তালিকাও দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল, এবার নাম বাদ প্রথম তালিকায়। এই দুই মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে নাম বাদ পড়েছে 47,129। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে নাম বাদ 10,996। উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার কর্তার ইচ্ছায় কর্ম। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন, সেটা অন্য জায়গার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে না। খসড়া তালিকায় মমতার কেন্দ্র ভবানীপুরে নাম বাদ গেছিল 44,787 জন ভোটারের। প্রথম ভোটার তালিকায় বাদ পড়েছে আরো 2,342 জনের নাম। সব মিলিয়ে বাদ 47,129। এবার দেখুন নন্দীগ্রামের তথ্য। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে খসড়ায় বাদ যায় 10,599 জন ভোটারের নাম, আর প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 397 জনের নাম। সব মিলিয়ে বাদ 10,996।
উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই, এসআইআরে পরিষ্কার। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। মমতা ব্যানার্জি তার কনস্টিটুয়েন্সিতে 44,000 নাম বাদ, আর নন্দীগ্রামে 10,000। মানুষ কি বোকা? আপনি কি করে আশা করছেন যে সব মারোয়ারিরা বিজেপিকেই ভোট দেবে? প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না। নিউজ 18 বাংলা। টার্গেট বেঁধে নাম বাদ তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসআইআর হওয়ার আগে তিনি বলছেন 1,25,00,000 নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে। অমিত শাহ বলে না ক্রোনোলজি সমঝো, 58,00,000 নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7 এর মাধ্যমে 5,48,000 মানে 5.5 লক্ষ, তাহলে 58,00,000 আর প্রায় 6 লক্ষ যদি আমি ধরি তাহলে কত হলো? 64 লক্ষ। 7,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন, তার মানে 64 আর 60 কত হলো? 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000, শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ হয় এসআইআর শেষে, আর সেখানে মা বাবার নাম আছে অথচ 3 ছেলের নাম বাদ। এসআইআরে সোনারপুরে মিলনপল্লীতে আজব ঘটনা। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, ম্যাপিং হয়নি? ম্যাপিংয়েই তো বেরিয়ে আসতো। দেখো, তাদের যেটা বক্তব্য, একাধিকবার তাদেরকে ডাকা হয়েছে, হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তার বৃদ্ধ মা বাবাকে নিয়ে তারা হিয়ারিংয়ে গিয়েছেন। তাদের কাছে যে ডকুমেন্টস চাওয়া হয়েছে এবং এসআইআর প্রক্রিয়াতে যেসব ডকুমেন্টস লাগে সবগুলোই তারা সেখানে সাবমিট করেছে। তাদের মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে, মাধ্যমিকের রেজাল্ট রয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রয়েছে, তার সঙ্গে তাদের মেজো ভাই তার পাসপোর্ট রয়েছে, বাবা মায়ের সমস্ত ডকুমেন্টস রয়েছে, সেগুলো সবগুলোই দেওয়া হয়েছে। এবং তার বিওলোর সঙ্গে বারে বারে কথা হয়েছে, সেখানে কিন্তু কোনো সমস্যা বেরোয়নি। সমস্যা গতকাল যখন লিস্ট বেরোলো, বাবা মায়ের নাম রয়েছে কিন্তু এই 3 ছেলের নামের পাশে লেখা রয়েছে ডিলিট। আর এখানেই তারা আতঙ্কের মধ্যে পড়েছেন, কারণ তুমি জানবে একই পরিবারের 3 অভিভাবকের নাম ডিলিট, সেখানে তাদের নানান রকম সমস্যায় পড়তে হবে, এমনটাই তারা আশঙ্কা করছেন। এবং তার বাবা রাজকুমার, 3 ছেলের নামই ওঠেনি, কারণ এটা একটা মাথার উপরে বাজ পড়ার মতো চিন্তা। একটা আমরা ভোট দিয়ে আসছি 68 সাল থেকে, ছেলেরা যবে থেকে গ্র্যাজুয়েশন করেছে তবে থেকে ওরাও দিয়ে যাচ্ছে ভোট। হ্যাঁ, এখন হুট করে তাদের লিস্টে নাম নেই। আমাদের অল ডিলিট, আমি বুঝতে পারছি না কী কারণে ডিলিট নাম এসেছে। কারণ আমাদের বিএলওরা আমাদের পাশের বাড়িতেই থাকেন, উনি আমাকে যা যা ডকুমেন্টস যখন বলেছেন আমি সব ডকুমেন্টস ওনাকে প্রোভাইড করেছি। আমার মাধ্যমিকের সার্টিফিকেট আছে এখানে এবং আমাদের বার্থ সার্টিফিকেটও রয়েছে। তারপরেও একটা মানুষের কেন নাম ডিলিট থাকে? এবং 2002 যেখানে আমার বাবা মায়ের নাম রয়েছে আর আমরা যে তার সন্তান, এরপরে আমরা কীভাবে প্রুফ করব? এবার পানিহাটির খবরের দিকে নজর রাখবো। এসআইআর এর ভোটার তালিকায় নাম বাদে আতঙ্ক, দুশ্চিন্তা উদ্বেগে পানিহাটিতে ব্রেন স্ট্রোক মহিলার। পক্ষাঘাতগ্রস্ত হয়ে হাসপাতালে ভর্তি স্ত্রী, আর বাড়িতেই পড়ে অসহায় ক্যান্সার আক্রান্ত স্বামী। বন্ধ ক্যান্সার আক্রান্ত স্বামীর চিকিৎসা, কমিশনকে তুলোধনা কাউন্সিলরের। আমার ওয়াইফ দীর্ঘদিনের ভোটার, তো 24 সালে উনি ভোট দিয়েছেন, এর আগেও ভোট দিয়েছেন। কালকে হঠাৎ সার্চ করতে গিয়ে দেখে যে তার নামটা মানে ভোটার থেকে বাদ চলে গেছে। এই চিন্তা করতে করতে উনি আজকে সকালবেলা টিআই অ্যাটাক হয়ে উনি নার্সিংহোমে অ্যাডমিট হয়েছেন এবং ওনার রাইট সাইড পুরো প্যারালাইসিস হয়ে যায়। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকা সত্ত্বেও একজন মানুষকে এরকমভাবে এসআইআর পদ্ধতিতে নাম বাদ দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। আজকে আইসিইউতে তিনি লড়াই করছেন। এই নির্বাচন কমিশন এই ধরনের সমস্ত ঘটনা এবং যতগুলো মৃত্যু ঘটেছে তার জন্য দায়ী। নির্বাচন কমিশনারের শাস্তি চাই। বাংলা এবার দুবার হোলি, বাংলা দখলের পর হোলি খেলবে বিজেপি। চড়া সুর নীতিন নবীন। সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন महाशय आइए मित्रों, हम सब कोई को आने वाले समय में इस सरकार को निश्चित रूप से उखाड़ फेंकना है। आज जिस परिवर्तन की शंखनाद के साथ हम यहाँ इकट्ठा हुए हैं, साथ ही साथ
विकसित भारत का सपना, विकसित बंगाल का जो सपना हमारे नेताओं ने देखा है, अब हम अपने बंगाल में भी नरेंद्र मोदी के नेतृत्व में डबल इंजन की सरकार बनाएंगे और विकास के इस रथ को आगे बढ़ाएंगे। अगले कुछ ही दिन बाद होली आ रही है। एक होली हम लोग 4 तारीख को मनाएंगे और दूसरी होली बंगाल के जीत के साथ मनाएंगे, भगवा होली मनाएंगे। उस दिन के लिए अपने आप को संकल्पित करिए मित्रों। ফলের পর বিজেপি আবির ব্যবহার করতে পারবে না, তাই আগেই হোলি খেলবে, কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অনেক আবির কিনে রেখেছে, ইউজ হবে না, মেতে রেজাল্টের পর তাই হোলিটা আগে খেলে নিতে হবে। খেলে নি, আমরা সবাই মে মাসের প্রথম সপ্তাহে খেলবো। আমাদের তো সচেতন থাকতে হয়। হোলিতে অনেক দুর্ঘটনা ঘটে, যারা জনপ্রতিনিধি তারা হোলি খেলে না, তারা মানুষের সাথে থাকে, এলাকায় নজর রাখে। আপনি বাজারে যান না, গেরুয়া আবিরের দাম বেশি না সবুজ আবিরের দাম বেশি, একটু খোঁজ নিয়ে আসুন। পরিবর্তন যাত্রার সূচনায় অনুপ্রবেশ অভিযোগে চড়াসুর, তোষণের রাজনীতির অভিযোগ তৃণমূলকে তোপ বিজেপির সর্বভারতীয় সভাপতির। आज हम बंगाल के इस पवित्र माटी से उन घुसपैठियों को भी स्पष्ट संदेश देना चाहते हैं कि आपने बंगाल में जिन घुसपैठियों का साथ दिया था, अब उन घुसपैठियों को बाहर करने का समय आ गया है। बंगाल की जमीन को जब हम फेंसिंग के लिए मांगते हैं, जब हम कहते हैं कि हम बंगाल की सीमाओं को सुरक्षित करना चाहते हैं, तो ममता दीदी के पास जमीन नहीं होता है देने के लिए और उस फाइल को अटकाती हैं, लटकाती हैं। लेकिन यहीं पर अगर कहे कि अगर बंगाल की जमीन पर तुष्टीकरण की राजनीति के लिए जमीन देने की बात आएगी, तो ममता दीदी रेड कारपेट बिछाकर लोगों को जमीन देती है। इस बात को हमको समझना होगा। অনুপ্রবেশ এবং তোষণ ইস্যুতে পাল্টা বিজেপিকে আক্রমণ তৃণমূলের। বর্ডারে জমি দেওয়া সত্ত্বেও সেই জমি ফেন্সিং হয়নি, দীর্ঘদিন ধরে ফেলে রাখা রয়েছে। এপারে বর্ডারে না হয় ঠিক আছে, মাঝখানে গঙ্গা পদ্মা রয়েছে, নদীর মাঝখানে ফেন্সিং দেওয়া অসুবিধা, পাকিস্তানের বর্ডারে তো অসুবিধা নেই। তাহলে সেখানে বর্ডার পার করে কি করে সন্ত্রাসবাদী জঙ্গিরা ঢুকছে? এই অপদার্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের দপ্তরের ব্যর্থতা ডাকতে পারে না, হুক্কা শিয়াল করলে বাকি শিয়ালরা হুয়া হুয়া করবে। নীতিন নবীনকে সেটাই করতে হবে, কারণ তার চাকরি বাঁচাতে হবে। বিজেপি যাকে যাকে চোর বলেছিল তাদেরকে বিজেপি, ধরুন এ রাজ্যে শুভেন্দুকে বলেছিল চোর, ভিডিও দেখিয়েছিল যে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছে, সেই শুভেন্দুকে মাথায় তুলে বিরোধী দলনেতা বানিয়েছে কি ভারতীয় জনতা পার্টি। দুর্নীতির বিষয়টা কি করে ডিল করতে হয় ওয়াশিং মেশিনে, সেটা সবচেয়ে ভালো বিজেপি জানেন। এবার গড়বেতার দিকে নজর রাখবো। গড়বেতায় পরিবর্তন যাত্রা, গড়বেতায় কর্মসূচির সূচনায় ধর্মেন্দ্র প্রধান। পরিবর্তন যাত্রার আগে গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন ধর্মেন্দ্র প্রধান। গড়বেতায় পরিবর্তন যাত্রায় শুভেন্দু অধিকারী ও বাংলায় পরিবর্তনের হুঁশিয়ারি। আমি পরিবর্তন সুনিশ্চিত, আসল পরিবর্তন হবে। 2011-তে আসল পরিবর্তন হয়নি, এবারেই আসল পরিবর্তন হবে। অনেক ভরসা করে 11-তে পরিবর্তন এনেছিল, আমরাও পরিবর্তনের পক্ষে কাজ করেছিলাম, কিন্তু বোতলটা চেঞ্জ হয়েছে, মদটা পুরনো রয়ে গেছে। এবারে আসল পরিবর্তন। পরিবর্তন নয়, বাংলায় তৃণমূলের প্রত্যাবর্তন, তোপ কুণাল ঘোষের। আমি বিজেপি বিভিন্ন জায়গায় যে পরিবর্তন যাত্রা করছে, ওগুলো ওদের বিদায় যাত্রায় পরিণত হবে। 2021 আপকি বার 200 পার, মনে নেই? 200 পার কই, 77-এ আটকে গেছিল, শেষে এখন 60। যে দলটা অত্যন্ত বঙ্গ বিরোধী, বঙ্গবাসীদের বিরুদ্ধে, তারা বাংলায় রিজেক্টেড। পরিবর্তন বাংলায় 2011 সালে হয়ে গেছে, প্রত্যাবর্তন হবে। এবার প্রত্যাবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে চতুর্থ আমাদের মামাটি সরকার হবে। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এই হাসপাতালে এবার চালু হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, এখানে চালু হচ্ছে অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লক। গত মাসে ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 23 কোটি টাকা খরচে এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হয়েছে বলে দাবি। এটা আমাদের কাছে একটা ভীষণ শুভ বার্তা এবং আলিপুরদুয়ার মানুষের চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে, মানুষ পরিষেবা পাবে, এটা খুব খুশির খবর। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অন্যান্য পরিষেবা থাকলেও ছিল না ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। কাছেই জাতীয় সড়ক, রাজ্য সড়ক, ফলে দুর্ঘটনা লেগেই থাকতো। ক্রিটিক্যাল কেয়ারের জন্য যেতে হয় 150 কিলোমিটার দূরে উত্তরবঙ্গ মেডিকেলে, অনেক সময় রাস্তাতেই মৃত্যু হয়।
এই সমস্যা এবার মিটতে চলেছে। এবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চালু হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক। 7 কোটি টাকা খরচে আনা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। রয়েছে মেল ফিমেল আলাদা 2টি বিভাগ। 3 মাসের মধ্যে এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক চালু হয়ে যাবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসন। সড়কের যে অ্যাক্সিডেন্টগুলো, আলিপুর জেলার যে অ্যাক্সিডেন্টগুলো, এখন এই ট্রমা সেন্টারে ট্রিটমেন্টটা পাবে, যাতে রুগীগুলোর বাঁচার সম্ভাবনা বেশি থাকবে। এটা একটা বিরাট আমাদের আশা আমরা বিরাট আশা, আমাদের বিরাট একটা সাকসেসফুলি বলা চলে। নতুন যে সিসিবি ক্রিটিক্যাল কেয়ার ব্লক বিল্ডিংটা আমাদের 50 বেডের হসপিটাল, একটা 15 বেডের ইমার্জেন্সি বেড থাকবে 15টা, যেটা গ্রাউন্ড ফ্লোরে। 2 হচ্ছে এখানে নতুন করে 16 বেডের একটা সিসিউ থাকছে, সেটা শুধুমাত্র এই অ্যাক্সিডেন্ট পেশেন্ট বা ক্রিটিক্যাল পেশেন্ট যেগুলো হয় আর কি তাদের জন্য। আর একটা ওটি থাকছে, প্লাস 2টো ওয়ার্ড থাকছে। 31 বেড চলে গেল হচ্ছে ইমার্জেন্সি আর সিসিউ মিলে। বাকি 19খানা বেড যেটা থাকবে সেটা ওই মেল ওয়ার্ড একটা থাকবে 10 বেডের, যেটাকে বলা হয় স্টেপ ডাউন, আর ফিমেল থাকবে 9 বেডের। ভবনের পুরো পরিকাঠামোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন ভেতরে শেষ পর্যায়ে কাজ চলছে। এই কাজ শেষ হয়ে গেলেই আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নতুন পালক, নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ব্লক, যেটা পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত, মানে এক জায়গায় এক ছাতার তলায় এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ব্লকে এটা পাওয়া যায়। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। পথশ্রী প্রকল্প। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে তৈরি হচ্ছে পাকা রাস্তা, বরাদ্দ 2 কোটি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরেও মাটির রাস্তা পাকা হবে, শনিবার হয়েছে শিলান্যাস। দক্ষিণ 24 পরগনার কুলতলি, এখানকার গোপালগঞ্জ এলাকায় পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে পাকা রাস্তা। 2.5 কিলোমিটারের রাস্তা তৈরিতে খরচ হবে প্রায় 2 কোটি টাকা। রবিবার থেকে শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। আমার বয়স বাবু এখন 75। আমি 75 থেকে দেখে আছি রাস্তার এই অবস্থা। বুড়ো ভাড়া রাস্তা ফাঁকা বেরোতে পারছে না, যদি বেরিয়ে আসতো টপকে পড়ে গেছে। এরা অবশ্য প্রত্যেকের সুবিধা হলো, যে রাতে ঘাটে সবাই যাওয়া আসার সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। কুলতলির প্রত্যন্ত এলাকায় আমরা বহু পথশ্রী রাস্তা বিভিন্ন অঞ্চলে করছি। তার মধ্যে আমরা গোপালগঞ্জ অঞ্চলে 7টা থেকে 8টা রাস্তা করেছি। আজকে 2টো অঞ্চল প্রায় 1 কোটি 2 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মিত হচ্ছে। বহু জনসাধারণ, এই এলাকার মানুষজন আগামী দিন ভালোভাবে পথ চলতে পারবে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানকার খজাইশুর থেকে লালকুড়ি পর্যন্ত তৈরি হবে পাকা রাস্তা। শনিবার হয়েছে শিলান্যাস। এই রাস্তায় অনেক বর্ষাদের সময় খাদা হয়ে যায়, পানি লেগে যায়, বড় গাড়ি ঢুকতে পারে না, অনেক সমস্যা হয়। কতটা খুশি আপনারা, কি বলবেন? অনেক ভালো হবে মানুষের জন্য। গ্রামের মেম্বার, স্থানীয় লোক সবাই ধরেছিল যে এই রাস্তাটা বিশেষ দরকার। এই রাস্তা দেশ স্বাধীন হওয়া পর্যন্ত এই রাস্তাটা হয়নি। এই রাস্তা আমরা প্রথমবার, আমি জেলা পরিষদ থেকে 690 মিটার রাস্তা আমরা করে দিয়েছি এখানে। আর এজেন্সিও আছে আমার সঙ্গে, কাল থেকে কাজ শুরু করবে। আমি বলবো কেন কাজটা যেন ভালো হয়। দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে অর্পণ মণ্ডল ও উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।